নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি টাফ টক এক্সপ্লেনার। দেখুন, আজকের দিনটা পশ্চিমবাংলার বা বঙ্গ রাজনীতির পক্ষে খুব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। কেন বলছি? তার কারণ আজকে এমন একটা ইঙ্গিত পেলাম, যে ইঙ্গিতটা আমরা আগেই দিয়েছিলাম, অর্থাৎ টাফ টক এক্সপ্লেনারে আমরা আলোচনা করেছিলাম। আজকে যে আমরা ঠিক চিন্তা ভাবনা করছি সেটা আরও স্পষ্ট থেকে স্পষ্টতর হলো। কি হলো সেটা নিয়ে আলোচনা করব। আমি আগেও আপনাদের বলেছি যে গৌরিক বাহিনীর সঙ্গে লড়াইটা হবে লালেদের। দেখুন, সনাতনীরা কতটা সনাতনী, এ রাজ্যের মার্কসিস্টরা বা বামপন্থীরা কতটা বামপন্থী, এই নিয়ে আমরা বিস্তর বিতর্ক আলোচনা করতেই পারি। রাজনীতিতে ইজমটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ এই ইজমের অন্তরালে, অর্থাৎ মুখোশের অন্তরালে থাকে আসল ক্ষমতা দখলের মুখ। এবং লড়াইটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। কেন বলছি স্পষ্ট হচ্ছে? আমরা জানি যে নির্বাচনের পর, পালা বদলের পর 2026-এ দেখুন, ভারতীয় জনতা পার্টির যে সরকার গড়েছে, অর্থাৎ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির যে সরকার রয়েছে, তার নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতাই শুধু অর্জন করেনি, এই মুহূর্তে বিরোধীদের, অর্থাৎ বিধানসভায় বিরোধীদের যা অবস্থা, তাতে এই সরকার অপ্রতিহত। এবং গোটা বাংলার মানুষ চায় এই রাজ্যে উন্নয়ন হোক, কারণ 5 দশকের পরে এমন একটা সরকার এসছে, কেন্দ্র এবং রাজ্যে একই দলের সরকার। সুতরাং আমরা প্রত্যাশা করতেই পারি দুর্নিবার গতিতে উন্নয়ন হবে গোটা রাজ্য জুড়ে। কিন্তু তা সত্ত্বেও আজকে একটি মিছিল প্রমাণ করে দিল যে না, আমরা শুধুমাত্র উন্নয়ন বা সরকার কি কাজ করবে সেদিকে তাকাই না, আমরা দেখি রাজনৈতিক সমীকরণ। দেখুন, বিরোধীরা কার্যত দুর্বল, শাসক এখানে আগের থেকেও শক্তিশালী, বলিয়ান। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে, যেহেতু তিনি এ রাজ্যের হাল হকিকত জানেন, তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গেও ঘর করে এসেছেন, সুতরাং তৃণমূল কংগ্রেসেরও একেবারে অন্দরমহলের সমস্ত খবর তার কাছে পৌঁছে যায়। সুতরাং তৃণমূলটা আর কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে এ রাজ্যে থ্রেট নয়। কেন বলছি? তার কারণটা হচ্ছে যে এই যে তৃণমূল কংগ্রেস, সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে অনেকে বলেন তিনি নিজেও গদ্দারির রাজনীতি করেন, তিনিও সম্ভবত ভাবেননি এতজন বেঈমান গদ্দার তার দলে রয়েছে এবং তার রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে এত তাড়াতাড়ি তাকে ছেড়ে চলে যাবে। এখানে সব মাস্টার স্ট্রোক দিচ্ছে, বুঝতে পারছেন তো? তার কারণ হচ্ছে যারা বিধায়ক, যারা সাংসদ, তাদের হাতে টিকিট ছিল, মানে তারা যেহেতু ক্ষমতায় আছেন, সুতরাং তাদের পক্ষে খুব সহজে শাসকের কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই কাজটা তারা করেছে, তারা সুযোগের অপব্যবহার করেনি। আর যারা জিততে পারেননি, যেমন ধরুন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী জিততে পারেননি, আপনারা জানেন যে মেসির সঙ্গে যে ব্যবহারটা করেছেন, তারপর তিনি মাস্টার স্ট্রোক দিয়ে দিয়েছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট সিজ করার জন্য তিনি চিঠি দিয়ে অবশ্যই গৌরিক বাহিনীর কারোর কাছে খুব প্রিয়পাত্র হয়ে উঠেছেন। কার্যত এই রকম করে একের পর এক তারা এই মুহূর্তে দলবদল না করলেও তারা ক্রমশ নিষ্ক্রিয় হয়েছে। গোটা রাজ্যে আপনারা যারা সাধারণ মানুষ, আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির অনেকেই এই মুহূর্তে আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ তৃণমূলের, অর্থাৎ তৃণমূলের দুর্নীতিগ্রস্ত যারা কোটি কোটি টাকা উপার্জন করেছেন, তাদেরকে কিসের বিনিময়ে আমরা জানি না, কামিনী কাঞ্চন না কিসের বিনিময়, ধীরে ধীরে তারা প্রশমিত করছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে, এমনটা কিন্তু কান পাতলেই শোনা যায়। কতটা ঠিক, কতটা অংশে সম্ভব হয়েছে, এসব নিয়ে আমি আলোচনা করব না, কিন্তু আপনারা নিশ্চয়ই সামাজিক মাধ্যমে, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখেছেন, কেউ কোনো রেস্তোরাঁতে বসে সেটিং করছে, ধরা পড়ে গেছে নিজের লোকেদের কাছে, এই রকম ঘটনা অহরহ ঘটছে। কিন্তু দেখুন, এগুলো খুব সাময়িক, অর্থাৎ আগামী কয়েক মাসের মধ্যে তৃণমূল কংগ্রেসে যারা রয়েছে, তাদের যেহেতু প্রচুর অর্থ রয়েছে, তারা ক্রমশ সেটিং করে রাজনীতিতে কোণঠাসা হলেও নিজেদের অর্থ, নিজেদের সম্পদ তারা ধরে রাখতে পারবে এবং এই সম্পদ দিয়েই কিন্তু এখন দর কষাকষি হচ্ছে বলে অনেকের মত। অর্থাৎ এরা আর রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টির উল্টো দিকে চোখে চোখ রেখে রাজনীতি করতে পারবে না। এবার তাহলে কারা বিকল্প শক্তি? হ্যাঁ,
এটা কিন্তু খুব পরিষ্কার আপনাদের জানা উচিত যে এ রাজ্যের এমন বিশেষ করে সংখ্যালঘু মানুষরা আছেন যারা কখনোই ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে না। আপনারা নিজেরাও দেখেছেন 2026 সালে সংখ্যালঘু কোনো প্রতিনিধি নেই, অর্থাৎ সংখ্যালঘু কোনো প্রার্থী ছিল না। কেন ছিল না? তার কারণ হিন্দু বাঙালি এবং হিন্দু অবাঙালির ভোটের ওপরই নির্ভর করছে ভারতীয় জনতা পার্টির জয়যাত্রা। সুতরাং এই যে সংখ্যালঘু ভোট, এই সংখ্যালঘু ভোট কোথায় যাবে? কেউ বলছেন এই সংখ্যালঘু ভোট কোথাও কংগ্রেস, কোথাও বামেরা, কোথাও আইএসএফ এরা পেতে পারে। হুমায়ুন কবিরের মতো এরকম রয়েছেন কিছু জায়গায় আঞ্চলিক নেতা, তারাও চেষ্টা করছেন এই সংখ্যালঘু ভোটটাকে পেতে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে রাজ্য রাজনীতি এগোচ্ছে তাতে সনাতনী গৌরিক বাহিনীর সঙ্গে লড়াইটা হবে মার্কসিস্ট বামপন্থীদের। আমি আগেই আপনাদের বলেছি যে এটা নিয়ে বিতর্ক যে সনাতনীরা কতটা সনাতনী। তার কারণ এখন যাদের সনাতনী বলছি, আজ থেকে কয়েক বছর আগে, বিশেষ করে এক দশক আগে, তাদের মধ্যে অনেকে ফেস টুপি পরে বিভিন্ন নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তথাকথিত এমন নেতাও রয়েছেন যেই সমস্ত নেতারা বারবার করে বলেছেন যে যারা ইসলামে দীক্ষিত হতে পারেনি, অর্থাৎ ইসলামে যারা নেই তারা দুর্ভাগা। এই মুহূর্তে তারাও আমরা দেখছি মিউ মিউ করছে বিধানসভায়। সুতরাং সব মিলিয়ে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির উইন উইন সিচুয়েশন। কিন্তু ভারতবর্ষের এবং পৃথিবীর অন্যতম সর্ববৃহৎ পার্টি এবং পশ্চিম বাংলার বুকে তারা আর কাউকে উঠতে দেবে না। সুতরাং যেটা ভেবেছিলাম আরও কয়েক মাস বাদে শুরু হবে, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আজকে পথে নামতে হয়েছে ভারতীয় জনতা পার্টিকে। কেন? তেরাঙ্গা মিছিল। কিসের জন্য? রাষ্ট্রবাদীদের মিছিল। এবং এ কথাও অস্বীকার করার কোনো জায়গা নেই, বামেদের ছাত্র যুব যে আমরা মানুষের সংখ্যা দেখেছি, সেই সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়। যে একেবারে ফুৎকারে উড়িয়ে দেব এটাও নয়। আবার এটাও ঠিক কথা, সেখানে বিভিন্ন জায়গা থেকে, আমি বলবো না এই মুহূর্তে প্রমাণ নেই বলে, জেহাদি ইসলামিক শক্তি সেখানে ছিল, কিন্তু যারা সাংবাদিকদের নিগ্রহ করেছে, হেনস্থা করেছে, একেবারে হায়নার মতো দল বেঁধে নিরস্ত্র সাংবাদিকদের, এমনকি মহিলা সাংবাদিকদেরও হেনস্থা করেছে, এরা যাই হোক, এরা দুষ্কৃতী। এই দুষ্কৃতীরা কেন এসেছিল? কিসের জন্য এসেছিল? না কোনো ইজমের জন্য আসেনি। এরা রাষ্ট্রবিরোধী শক্তি নাকি, নিশ্চয়ই এ নিয়ে তদন্ত হবে, কিন্তু এটা পরিষ্কার তারা গণ্ডগোল করতেই এসেছিল। এবং তারা এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যে শক্তি থাকবে সেই শক্তির সঙ্গে তারা থাকবে, সেই শক্তি যে আদর্শেরই হোক না কেন। কারণ তাদের এক এবং একমাত্র কাজ হচ্ছে, রাষ্ট্রবাদী কোনো দল যদি নিজেকে বলে, বা আরও পরিষ্কারভাবে যদি আমরা বলি গৌরিক বাহিনীর যদি কোনো দল থাকে, তার বিরোধিতা করবে। এবং সেটাই আমরা দেখতে পেয়েছি। এবং তারা যে ঘটনা ঘটিয়েছে তা নিন্দার যোগ্য। আসলে কি তাহলে বামেদের মিছিল এবং সেই মিছিলে এই সব দুষ্কৃতীদের দেখে এই মুহূর্তে তেরঙ্গা মিছিল, একবার দেখে নেব তেরঙ্গা মিছিল। সেই মিছিলের নেতৃত্ব দিয়েছেন তাপস রায়ের মতো প্রবীণ প্রাজ্ঞ নেতা, নেতৃত্ব দিয়েছেন সজল ঘোষ, অগ্নিমিত্রা পলেরা। সুতরাং এই মিছিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কি এখন থেকেই ভারতীয় জনতা পার্টি তারা বামেদের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়লেন? তাহলে কি কোথাও সম্ভাবনা আছে বামেদের এই মুহূর্তে সংখ্যালঘু ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টিকে এ রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করা? দেখুন, গণতন্ত্রে একটা জিনিস খুব পরিষ্কার হওয়া উচিত। কে করছে, কি করছে, কেন করছে, এগুলো যদি পরিষ্কার করে তদন্ত হয়, এবং সেই তদন্তটা যদি সরকার, পুলিশ, প্রশাসন এবং স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার করে বলেছেন যে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হবে, সেক্ষেত্রে তাহলে মিছিল করতে হলো কেন? হ্যাঁ, এবার অনেকেই বলবেন রাজনীতির লড়াই তো রাজনীতির রণাঙ্গনে হবে, সেই জন্যে বামেদের বিরুদ্ধে আজকে যারা রাষ্ট্রবাদী তাদের আজকে মিছিল করেছেন। তারা বুঝিয়ে দিয়েছেন এই দেশটা, এই শহরটা, এই রাজ্যটা আসলে রাষ্ট্রবাদীদের সরকার। এ বিষয়ে কোনো আপত্তি নেই, সত্যি তো তাই। এই রাষ্ট্রে বা এই রাজ্যে বা এই শহরে যদি ইসলামিক জেহাদি শক্তি থাকে, তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। যেমন পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত সাংবাদিকদের যারা নিগ্রহ করলো, তারা কি করে করলো, কেন করলো, পূর্ব পরিকল্পিত নাকি। ইতিমধ্যেই তাদের অনেককেই ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে।
কিন্তু প্রশ্নটা হচ্ছে, এটা তো সরকার করছে, আমাদের তো সরকারের প্রতি ভরসা আছে, যেখানে স্বয়ং শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকে বলেছেন শুক্রবারই অর্থাৎ শুক্রবারের মিছিল। সুতরাং ইঙ্গিতটা খুব স্পষ্ট। 34 বছরের বামফ্রন্টের আপনারা করেছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আর সিপিএম করেছে রাজনীতিক দুর্নীতি। সিপিএম টাকা তুলে পার্টি অফিস বানিয়েছে। সাদ্দাম হোসেনেরও অত প্রাসাদ ছিল না ইরাকে, যত প্রাসাদ সিপিআইএম করেছে। কিছু করতে পারেননি। চিটফান্ডের ক্যাম্পেইনার ছিল সিপিএম। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএম এর, তিনিও ছিলেন। এ রাজ্যে এখন যারা বড় বড় জ্ঞান দিচ্ছেন তারাও ছিলেন। আমি সব বের করেছি, শুধু চোর তৃণমূলকে নয়, দুর্নীতিগ্রস্ত সিপিএম কেও আমি ছাড়ব না। তাহলে ভারতীয় জনতা পার্টিকে কেন প্রকাশ্যে রাজপথে নামতে হলো? অনেকে বলছেন তার কারণটা সম্পূর্ণভাবে রাজনৈতিক। আমি আপনাদের আগেই বলেছিলাম, আরও একবার ভবিষ্যৎবাণী করছি, যে এই যে তোলামূল, এই শব্দটা শুনে অনেকে আমাকে আপত্তি জানিয়েছেন, কিন্তু আমি তোলামূল বলছি এই কারণে, দেখুন কয়লা, গরু, স্টোন চিপস থেকে শুরু করে নিউ টাউনের সিন্ডিকেটের টাকা, এই টাকা তো তোলার টাকা। সুতরাং এই টাকা যারা তুলেছেন তাদের আমরা তোলামূল হিসেবে চিহ্নিত করব। এই তোলামূলদের কিন্তু প্রচুর টাকা আছে এবং এরা টাকার জোরে ইতিমধ্যেই কিন্তু তারা অনেকের মনকে নরম করে দিতে পারেন। এটা বিভিন্ন জায়গায় আপনারা একটু চোখ কান খুললেই বুঝবেন। আপনারা জানেন যে একটা গৌরিকীকরণ চলছে। অনেকে যারা এতদিন ধরে যারা সবুজ ছিলেন, তারা ধীরে ধীরে গৌরিকীকরণের মধ্যে দিয়ে আসতে চাইছেন। আমি আগেই বলেছি, যারা এনসিপিআই বা এই অজানা নামের এই পার্টিটা করেছে এনডিএর সমর্থক, অথবা রাজ্যসভায় যারা গেলেন তারা তো তৃণমূল কংগ্রেসের ছিলেন। এদের কাছে খুব দর কষাকষি সহজ হয়ে গেছে, কারণ তারা এখনও ক্ষমতাসীন এবং ভারতবর্ষে পার্লামেন্ট চলার ক্ষেত্রে অর্থাৎ উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষে অবশ্যই সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। সংখ্যা অনেক কিছু নির্ধারণ করে, গণতন্ত্রের সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। সেই জন্যে ভারত সরকার বা ভারতীয় জনতা পার্টিকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য, একের পর এক বিল পাস করার জন্য তাকে সংখ্যাগরিষ্ঠ সদস্য দরকার। সুতরাং তারাও ব্যবহার করছেন। সুতরাং এক প্রকার দর কষাকষি ওখানে পরিষ্কার। আবার দেখুন বিধানসভাতে তাই সবাই, এমনকি কোট আনকোট যার বিরুদ্ধে অভিযোগ ছিল মিনি পাকিস্তানের, যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে যা দুর্ভাগা বলেছেন এ রাজ্যের হিন্দুদের, তিনিও এই মুহূর্তে চলে গিয়েছেন সরকারের গুড বুকে। অনেকে এটাই মনে করছেন। প্রকাশ্যে বিধানসভায় তিনি বলছেন, আমি তো সরকারকে ভালোই বলছি, আমাকে বাধা দিচ্ছেন কেন? সুতরাং এই ঘটনাগুলো তো আমাদের চোখ এড়াচ্ছে না। আর বিভিন্ন জায়গায় যাদের প্রচুর টাকা রয়েছে, দেখুন আমি এরকম অনেককে চিনি, সল্টলেকে বা বিধাননগর, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে ছড়িয়ে ছিটিয়ে আছে, কোটি কোটি টাকা এদের রয়েছে। সুতরাং এরাও ধীরে ধীরে আশ্রয় নিচ্ছে। হ্যাঁ, হয়তো এরা রাজনীতিতে এইভাবে সক্রিয়ভাবে থাকতে পারবে না, কিন্তু তারা তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি যা তোলা তুলে এসেছে সেটাকে রক্ষা করার জন্য কিঞ্চিৎ ছেড়ে দিচ্ছে, অর্থাৎ কাঞ্চন মূল্যে তারা মিটিয়ে দিচ্ছে। তাহলে লড়াইটা কি শুরু হবে বামেদের? দেখুন, বামেদের এই মুহূর্তে ঢালাও প্রশংসা বা ঢালাও শংসাপত্র দেওয়া যাবে না। তার কারণ হচ্ছে এই মুহূর্তে বামপন্থীরাও কিন্তু অথর্ব। এখনো পর্যন্ত সামাজিক মাধ্যম বা টেলিভিশনে তারা যতটা সপ্রতিভ, যতটা তারা সরব, ততটা কিন্তু এখনো পর্যন্ত অন গ্রাউন্ড, অর্থাৎ একেবারে গ্রাউন্ড জিরোতে নেবে, রাস্তায় নেবে কিন্তু তারা রাজনীতি করছে না। কিন্তু তা সত্ত্বেও ভারতীয় জনতা পার্টি এবং এই তেরঙ্গা মিছিলের মধ্যে দিয়ে রাষ্ট্রবাদী এবং সনাতনী শক্তি আজকে যেভাবে প্রকাশ্যে মহানগরের রাজপথ কাঁপিয়ে দিল, তাতে কি মনে করছেন আপনারা যে এটা তাদের পক্ষে খুব সুকৌশলে আগে ভাগে সিলেবাস কমপ্লিট করছে, যাতে বামেরা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে?
নাকি বামেরা শুধুমাত্র এখন ভ্রম, অর্থাৎ আমাদের এই রাজনীতিতে তাদের কোনো জায়গায় নেই, অনাবশ্যক ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আজকে রাস্তা কাঁপিয়ে মিছিল করলেন। আপনার মতটা কি? আপনার যাই মতটা হোক না কেন, আজকের দিনটা গুরুত্বপূর্ণ আরও একটি কারণে। আজকে প্রকাশ্যে সাংবাদিকরা আরও একবার রাস্তায় নেমেছে। হ্যাঁ, নেমেছে তার কারণ যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেই চতুর্থ স্তম্ভে অতন্দ্র প্রহরী যারা রয়েছে, তার মধ্যে আমাদের সহকর্মীরা রয়েছে, এমনকি মহিলারা রয়েছে, তাদের হেনস্থা করা হয়েছে। কারাই হেনস্থা করলো? দৃষ্টান্তমূলক তাদের সাজা হোক। এটা ঠিক কথা, আমার কথা আপনার পছন্দ হচ্ছে না, এটা ঠিক কথা, অন্য সাংবাদিকের কথা আপনার পছন্দ নাও হতে পারে। অনেক ক্ষেত্রে কর্পোরেট পলিসি বা সম্পাদকীয় নীতি বা এডিটোরিয়াল পলিসি কোনো সাংবাদিকের পছন্দ না হলেও শুধুমাত্র পেশাদারিত্বের খাতিরে তাকে সেটা বলতে হয়। অনেক সময় সাংবাদিকের ব্যক্তিগত মত নয়, আবার অনেক সময় সাংবাদিকের ব্যক্তিগত মতও থাকতে পারে, সে মত আপনার বিরুদ্ধে যেতে পারে, সে মতের সঙ্গে আপনি একমত নাও হতে পারে। এরকমও হতে পারে যে ইচ্ছে করে বা অনিচ্ছে করে, জানতে বা অজান্তে ভুল তথ্য দেওয়া হয়েছে, হতেই পারে। তার জন্য তো আইনি ব্যবস্থা রয়েছে, তার জন্য তো প্রেস কাউন্সিল রয়েছে। না, কোনো মতেই কোনো সাংবাদিকের কাজে এইভাবে বাধা দেওয়া যায় না, এটা কাপুরুষতা। তার কারণ আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, বহুত্ববাদে যদি বিশ্বাস করি, দেশটায় যদি গণতন্ত্র এখনও থাকে, তাহলে বিরুদ্ধ মত, তার বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন, কিন্তু এইভাবে মধ্যযুগীয় বর্বরতা করতে পারেন না। আজকে সেই মিছিলটাও হয়েছে, সেই মিছিলটা দেখতে দেখতে আমরা বিদায় নেব। सीपीएम देखे जा राष्ट्रवादी ক্ষমতা आईसीपीएम देखे जा राष्ट्रवादी ক্ষমতা রাষ্ট্রবাদীর ক্ষমতা आईसीपीएम देखे जा রাষ্ট্রবাদীর ক্ষমতা आईसीपीएम देखे जा আর সোনা দেখে যা রাষ্ট্রবাদীর ক্ষমতা আর সোনা দেখে যা রাষ্ট্রবাদীর ক্ষমতা এই তেলা পোকা দেখে যা রাষ্ট্রবাদীর ক্ষমতা এই উচ্চিংড়ে দেখে যা রাষ্ট্রবাদীর ক্ষমতা রাষ্ট্রবাদীর ক্ষমতা রাষ্ট্রবাদীর ক্ষমতা আইসিপিএম দেখে যা রাষ্ট্রবাদীর ক্ষমতা আই রাহুল দেখে যা রাষ্ট্রবাদীর ক্ষমতা আই মমতা দেখে যা রাষ্ট্রবাদীর ক্ষমতা আই মমতা দেখে যা রাষ্ট্রবাদীর ক্ষমতা এই বুড়ো বিমান দেখে যা রাষ্ট্রবাদীর ক্ষমতা এই বুড়ো বিমান দেখে যা রাষ্ট্রবাদীর ক্ষমতা এই জামাতিরা দেখে যা রাষ্ট্রবাদীর ক্ষমতা জামাতিরা দেখে যা রাষ্ট্রবাদীর ক্ষমতা রাষ্ট্রবাদীর ক্ষমতা সিপিএম দেখে যা এই জেএনসির ক্ষমতা বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম এই আসলাদের চামড়া উড়িয়ে দেব আমরা আসলাদের চামড়া উড়িয়ে দেব আমরা দেশকতারকো গলি মারা চালকো দেশকতারকো গলি মারা চালকো দেশকতারকো গলি মারা চালকো কেন্দ্র দিয়ে আপনার নেই বন্দে মাতরম বন্দে বাদিচা
ঝান্ডা নিয়ে বেরিয়েছিল, তারা তিরঙ্গা ঝান্ডা নিয়ে চিলেকা না, ওটার নাম চিলেকা। ছেলে নামে আরে ভাই, হিন্দি জোটের নতুন নাম হচ্ছে কংগ্রেস। হিন্দি জোটের নতুন নাম, ডাকনাম হচ্ছে কংগ্রেস। এরা হঠাৎ হয়ে গেল মানুষ থেকে, কি করে হলো? যদি এদের সম্পর্ক না থাকে, আপনি মনে করেন যে সেদিন যে জমায়েতটা হলো আচমকা হতে পারে? যারা ছিল তাদের মধ্যে কংগ্রেস ছিল, তাদের মধ্যে সিপি তৃণমূল ছিল, সিপিএম তো ছোটভাবে ছিল। তারা কোথেকে এলো এক জায়গায়? হ্যাঁ বললাম তো, এরা হিন্দি জোটের ডাকনাম। সামনেটা ছেড়ে দেবে ভাই, ভালো হবে, সামনেটা ছেড়ে দাও, সামনেটা ছেড়ে দাও, দেশের ওপরে আটশোলা টিকটিকি কেউ আসবে, আর একটু হালকা করে দিলেই থাকবে। বিপ্লব ঠিক জায়গা, হ্যাঁ বিপ্লবের ঠিক জায়গা মতো तेल नहीं है भाई, टुकड़ों पर अरे सामने का भेज देने भाई, क्या दिक्कत है? आग नहीं है क्या? क्या कोई सनग्लास पहन के है कि दिखता नहीं है? सब दिख रहा है, बोलने का कोई जरूरत नहीं है। जब आप जो बोलते हैं ना भारत तेरे टुकड़े होंगे, आप टुकड़ा करने का वक्त आ गया है। এবার হিট স্প্রে হবে, হিট কালা লাল নীলা সব রকমের। তাই তো হবে। ওদের মধ্যে কে ছিল, ওদের মধ্যে কে ছিল যারা মাধ্যমিক পাস করেছে? দাদা মিছিলটা করে দাঁড়িয়ে গেছে, একটু দাঁড়িয়ে যাও, মিছিলটা দাঁড়িয়ে গেছে। দাদা বড় করুন, দাঁড়াতে বল, মিছিল আটকে গেছে, দাঁড়াতে বল। আগে তো মিছিল গেছে, মিছিল তুমি চোখে কি দেখো, ওই তো আসছে, পেছনে রাজা
দাঁড়িয়ে যা দাঁড়াতে বল। অনেক গ্যাপ হয়ে গেছে, দাঁড়াতে বল। পাকিস্তানি পতাকা ওড়ে, এরা প্যালেস্টাইনের পতাকা নিয়ে চলে। এদের কাছে দেশ মানে হচ্ছে ভারত নয়, এদের কাছে দেশ মানে হচ্ছে পাকিস্তান, প্যালেস্টাইন, বাংলাদেশ, এগুলো এতে শুধু মুসলমান নয় কিন্তু এরা হচ্ছে লেফটিস্ট। লেফটিস্টরা এই রাস্তাতেই এইখানেই দাঁড়িয়ে বলেছিল কেন পাকিস্তানের ভেতরে হামলা হবে, কেন পাকিস্তানের ওপরে হামলা হবে, কেন ওদের জল বন্ধ হবে। তারা কিন্তু মুসলমান ছিল না। হ্যাঁ, ওই জাতীয় পতাকা বুঝি নাকি? জাতীয় পতাকাটা হচ্ছে ঢাল, জাতীয় পতাকাটার সম্মান নেই ওদের কাছে, জাতীয় পতাকাটা ঢাল। যারা বলে ভারতের টুকরে হোঙ্গে, সে আবার জাতীয় পতাকা নিয়ে কি করে করবে? তুমি বহুত্ববাদের দেশে আল্লাহি সব হ্যাঁ, হ্যাঁ ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার এখানে অনেকে মুসলিম আছে, তারাও আল্লাহকে ডাকে, তারা কখনো ভারত তেরে টুকরে হোঙ্গে। পিছনটা দেখো, পিছনটা দেখো, পিছনটা দেখতে এসছি কিনা আমরা হা করে দাও। আপনার পেছনে गए शुक्रवार कोलकाता के सड़कों पे जो लोग शुक्रवार मत बोलिए, जुम्मावार कहिए। गए शुक्रवार कोलकाता के सड़कों पे जो लोग छात्र आंदोलन के नाम पे प्रोटेस्ट চলো এবার আস্তে আস্তে এগো। চলো 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 সামনে ছাড়ো, সামনে ছাড়ো, সামনে ছেড়ে দাও, সামনে সরাও না। বাবা বাবা সামনে ছেড়ে দাও, দাদা দাদা ছেড়ে দিন। आप एक बात जवाब दीजिए, कुछ तो नहीं बोले उसके खिलाफ। आपने कोई, आपका कोई अखबार, कोई मीडिया, कोई कांग्रेस पार्टी के खिलाफ कुछ बोला है? नहीं बोला। इस प्रोटेस्ट के खिलाफ कुछ बोला है? नहीं बोला। फिर भी आप लोगों पर हमला हुआ, क्या आप उनके खिलाफ बोल रहे थे? जैसे देखा कि ये रिपोर्टर है उनको मारो। अच्छा, ये रिपोर्टर को मारने का साजिश क्यों रचा गया? क्योंकि वो उसको मालूम था कि भाई यहाँ पर तो दूसरा पार्टी है नहीं, रिपोर्टर है, उनको मारो, पुलिस पलटा मारेगा, लाठी चलाएगा, हम पत्थर फेंकेंगे, पुलिस तब उसका रोटी सेकना आसान हो जाएगा। দাদা দাদা সামনে যাবো, ছেড়ে দিন দাদা। দাদা আপনি এবার সামনে সামনে গেলে পেছনের লোক দেখতে পাচ্ছেন। आप लोग की मार पीटने के बावजूद आप लोग उसको मैनेज किया, इसके लिए मैं तहे दिल